কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। ছাত্র সমাজের লিস্ট তৈরি, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তাদের চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এদিকে তিনি নিজেও জানালেন, শিক্ষার্থীরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে, দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আমারও কিছু দায়িত্ব আছে। এখন প্রশ্ন উঠতে পারে, কে এই ডক্টর ইউনূস? সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নাই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি এখন সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন ইতিমধ্যে সাম্প্রতিক যে চলমান বিষয়, আপনারা জানেন ইতিমধ্যে কোটা আন্দোলনের পরে ইতিমধ্যে আবারও নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু গঠিত হচ্ছে। এর জন্য ইতিমধ্যে মনোনীত করা হয়েছে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইতিমধ্যে এক প্রকার সিলেক্ট করা হয়েছে, তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে কিন্তু তিনি বাংলাদেশে চলেও এসেছেন। ইতিমধ্যে বেশ কিছু মন্তব্য করেছেন, সেই ভিডিও ফুটেজটা দেখাবো। অন্যদিকে আবার তত্ত্বাবধায়ক সরকার হওয়া নিয়ে মুখ খুললেন বাংলাদেশের, আপনারা জানেন ইতিমধ্যে ব্যারিস্টার সাইদুল হক সুমন। ইতিমধ্যে তিনি কিন্তু পলাতক রয়েছে, তিনি কোথায় আছেন আদৌ দেশের মানুষ জানে না। তবে তিনি ইতিমধ্যে একটা ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, যেখানে তার পিছনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, হয়তো তিনি ইতিমধ্যে ইন্ডিয়াতে আছেন। সেখান থেকে একটা ভিডিও বার্তা দিয়েছেন। তিনি ইতিমধ্যে ব্যারিস্টার অর্থাৎ ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বেশ কিছু কটাক্ষকর মন্তব্য করেছেন। তিনি বলতেছেন যে একজন সুদখোর, যে কিনা সুদের টাকা নিয়ে চলে, বা তিনি সুদ খেয়ে এত বড় হয়েছেন, বা তিনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন, তিনি কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী হয়। বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তো আমরা ইতিমধ্যে দেশে ফিরে মুখ খুলেছেন ইতিমধ্যে ডক্টর ইউনূস। তিনি ইতিমধ্যে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন সে বিষয়টা নিয়ে পরিকল্পনাও জানিয়েছেন। তো আমরা একটু জানবো ডক্টর ইউনূস আসলে কে, এবং এর পাশাপাশি ডক্টর ইউনূস সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, সেই ভিডিও ফুটেজটা। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে ভিডিওতে সবাই ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আপনারা আমাদের এই ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আর বেশি কথা বলাচ্ছেন একটা ভিডিও ফুটেজের মধ্যে আমরা একটু ছাত্র সমাজের লিস্ট তৈরি, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তাদের চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এদিকে তিনি নিজেও জানালেন, শিক্ষার্থীরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে, দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আমারও কিছু দায়িত্ব আছে। এখন প্রশ্ন উঠতে পারে, কে এই ডক্টর ইউনূস, যাকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আসামি প্রমাণ করতে চাইলেও দেশের তরুণ সমাজ মুক্ত হস্তে বরণ করে নিতে প্রস্তুত? কিভাবে দেশের তরুণ ও বয়স্কদের আস্থার স্থান হলেন এই ব্যক্তি? দেশের গ্রামীণ সংস্কারের অন্যতম এক নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তার একটি বিশেষ পরিচয়, তিনি বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক থাকা ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত, যা তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল। ডক্টর ইউনূসের ব্যাপারে জানতে হলে বেশ কিছু বছর পেছনে ফিরে তাকাতে হবে। অধ্যাপক ইউনূস মূলত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। 70 দশকে সদ্য স্বাধীন হওয়া দেশ নিয়ে সবার মাঝেই এক ধরনের তাগাদা ও চিন্তা ছিল কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। সেই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে ডক্টর ইউনূস গ্রামীণ অর্থনীতির ওপর অ্যাকশন রিসার্চ শুরু করেন। ওই কার্যক্রমের সূত্র ধরেই ক্ষুদ্র ঋণের প্রাতিষ্ঠানিক ধারণার উদ্ভব ও সময়ের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী বিস্তার ও স্বীকৃতি। আজকে ক্ষুদ্র ঋণের কথা সবাই জানি, এর শুরু কিন্তু ডক্টর ইউনূসের একটি মৌলিক দর্শন থেকে। কিভাবে কার্যকর পন্থায় তৃণমূলের মানুষকে নিজ ভাগ্য পরিবর্তনের এজেন্টে রূপান্তরিত করা যায়, সেজন্য নারীদের ঋণ দেওয়ার আগে তাদের নিয়ে 5 জনের এক একটা গ্রুপ তৈরি করেন তিনি। 16 সিদ্ধান্ত নামে একটি বিষয়ও ছিল। এই 16 সিদ্ধান্তের একটি ছিল নারীরা একত্র হয়ে প্রথমে শরীরচর্চা করবেন। ছিল সময় মতো বৈঠক করার বাধ্যবাধকতা। ডক্টর ইউনূস মনে করতেন নারীদের পরিবর্তনের এজেন্ট হতে হলে প্রথমে জড়তা প্রাচীর ভাঙতে হবে। শুরুতেই তাদের মানসিক, সামাজিক ও শারীরিক জড়তা থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি।
নারীরা উন্নয়নের এজেন্ট হওয়ার জন্য একত্র হচ্ছেন। তৎকালীন বাংলাদেশে এটা এক ধরনের বৈপ্লবিক ধারণা ছিল। তা গ্রামীণ ব্যাংক করার পেছনের গল্প কিন্তু এটাই। ক্ষুদ্র ঋণের ধারণা ঐতিহাসিকভাবে আমাদের মধ্যে ছিল, সেটা জাকাতের মাধ্যমে হোক বা প্রতিবেশীর বিপদে সহযোগিতার মাধ্যমে হোক। কিন্তু ডক্টর ইউনূসের বড় সফলতা হলো ক্ষুদ্র ঋণের পুরো বিষয়টিকে একটি মডেল হিসাবে দাঁড় করানো। এরপরেই তিনি নিয়ে আসেন গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তির মতো এক একটি প্রতিষ্ঠান। ফলাফল কি ছিল? মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু এই অর্জনে কালো দাগ পড়ে এই দেশেই। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে, যা প্রমাণিত 2024 সালের 1 জানুয়ারি। নোবেল বিজয়ের কপালে জুটে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট 30,000 টাকা অর্থদণ্ড। তখন তিনি বলেছিলেন যে দোষ আমরা করি নাই, সেই দোষের উপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আর সেটা বহন করলাম। অদ্ভুতভাবে শেখ হাসিনা সরকার চলমান অবস্থায় ডক্টর ইউনূসের উপরে সব ধরনের অভিযোগ প্রমাণিত হলেও সাধারণ মানুষ তার উপর থেকে আস্থা সরায়নি। তরুণ সমাজ তাকে আদর্শ হিসেবে দেখাও থামায়নি, যার কারণে শেখ হাসিনার পদত্যাগের একদিন যেতে না যেতেই ডক্টর ইউনূসকে প্রধান হিসেবে দেখছে বাংলাদেশ। সব ঠিক থাকলে তাকে ইন্টারিয়াম সরকারের প্রধান উপদেষ্টা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন। দেখেন, এখন উনি 175 জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা, এই মামলা স্থগিত করতে হবে। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায়। সর্বোচ্চ আমরা কি করি, আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয়, বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে, হিলারি ক্লিন্টন উনারা কিন্তু নিজেরা এসে এখানে মামলা পরিচালনা করতে পারতেন। কিন্তু আমি পৃথিবীতে কোনো এইরকম সভ্য ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে। সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপদে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে। এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক, কোন যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারতে পারো আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও,
তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি, সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। আমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এইটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিমিড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে, এটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার যে ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে। মানুষ এখন পিছিয়ে থাকে, যে কিসের জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ইতিমধ্যে ডক্টর ইউনূসকে নিয়ে কি মন্তব্য করলেন, এর পাশাপাশি ডক্টর ইউনূস কিভাবে আজকে এই পর্যায়ে এসেছেন ইতিমধ্যে এটা দেখেছেন। অন্যদিকে বাংলাদেশে ফিরেই যে দেশবাসীর উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস, ইতিমধ্যে আপনারা সবাই সেই ভিডিওটা দেখেছেন। আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।